বন্যার কারণে সিলেট বিভাগ বাদে শুরু এইচএসসি পরীক্ষা। বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অংশ নিচ্ছে 14 লাখ শিক্ষার্থী। একের পর এক বন্যায় নাকাল সিলেট অঞ্চল, ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। অল ওয়েদার সড়ক ও অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আরও গবেষণার তাগিদ। আজকে খুঁজব, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। রাজধানীতে ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। নগর কর্তৃপক্ষের অবহেলা দেখছেন নগরবাসী। ঠিকাদারের উপর দায় চাপিয়ে পার পেতে চান জনপ্রতিনিধি। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করতে চায় ভারত। কম খরচে সেবা নিশ্চিত করার দাবি ভারতীয় চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বন্যার কারণে সিলেট বিভাগ ছাড়া সারা দেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন শাকির আহমেদ, রাজশাহীর শাহ মখদুম কলেজে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি আলিম ও এইচএসসি ভোকেশনাল সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে পরীক্ষাটি, সেটি 10টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বন্যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি সিলেট শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সেটি কিছুটা বিলম্বে শুরু হবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেট বিভাগের পরীক্ষা সেটিও কিন্তু পরবর্তীতে শুরু হবে। তো প্রথম থেকেই শিক্ষার্থীরা কিন্তু দাবি করে আসছিলেন যে তারা এই পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাননি, সেই ক্ষেত্রে পরীক্ষাটি পিছিয়ে দেয় এবং পাশাপাশি জুন মাস ভরা একটি বর্ষা মৌসুম, সেই ভরা বর্ষা মৌসুমে তাদের পরীক্ষাটি যেন না নেওয়া হয়, অর্থাৎ তাদের এই ভরা বর্ষা মৌসুমের পরবর্তীতে যেন পরীক্ষাটি নেওয়া হয়, সেই দাবিটিও কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীরা জানিয়েছিলেন। কিন্তু হয়তো মন্ত্রণালয় এবং বোর্ডের পক্ষ থেকে সেটিকে আসলে আমলে নেওয়া হয়নি, যার কারণে শিক্ষার্থীরা তীব্র বৃষ্টি সহ নানা ধরনের যে প্রাকৃতিক প্রতিকূলতা সেটিকে উপেক্ষা করেই আজকে তারা পরীক্ষার কেন্দ্রে এসেছেন। আমরা দেখতে পেয়েছি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন, প্রায় প্রতিটি শিক্ষার্থী আসলে ভেজা শরীরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছেন, অর্থাৎ তারা আসতে গিয়ে কিন্তু সেই প্রতিমধ্যেই কিন্তু তারা বৃষ্টির কবলে পড়েছেন এবং প্রচণ্ড বৃষ্টি থাকায়, অর্থাৎ বৃষ্টি খুব বেশি হওয়ায় কিন্তু তারা ছাতা সহ আনুষঙ্গিক যেভাবে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন সেটিতেও কিন্তু তারা আসলে পার পাননি, অর্থাৎ তাদেরকে ভিজে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে হয়। সুতরাং অভিভাবকরা বলছেন যে পরীক্ষাটি যদি পিছিয়ে দেওয়া হতো, অর্থাৎ ভরা বর্ষা মৌসুমের পরবর্তীতে যদি পরীক্ষাটি দেওয়া হতো, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে পড়াশোনারও পর্যাপ্ত সময় পেতেন এবং এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে তারা যে পরীক্ষাটি সেটি আসলে না দেওয়ার পক্ষপাতী ছিলেন, অর্থাৎ সেটি পিছিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। সবশেষ তারা বলছেন যে আগামী বছর থেকে, অর্থাৎ পরবর্তী বছর থেকে যেন এই ভরা বর্ষা মৌসুম সহ এই প্রাকৃতিক বিষয়গুলো চিন্তা করে যেন পরীক্ষার সময়সূচিটি নির্ধারণ করা হয়, এমন দাবি কিন্তু করছেন অভিভাবকরা। তো শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে শাহ মখদুম কলেজে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মূলত এই পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়েছে, তবে শিক্ষার্থীরা 9টা বা তারও অনেক আগেই কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে 1,38,157 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় 1,958 জন বেশি। আমরা জানিয়ে রাখি, রাজশাহী শিক্ষা বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে 72,246 জন ছাত্র এবং 65,911 জন ছাত্রী রয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডের অধীনে 741টি কলেজের শিক্ষার্থীরা এই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এই শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত 8 জেলায় প্রায় কেন্দ্র রয়েছে 203টি। সব মিলিয়ে যদি বলা চলে, আমরা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়
সেই জন্য তাদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বিশেষ করে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, যাতে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে না পারে কেউ, সেই জন্যও কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো অসৎ উপায় অবলম্বনের খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলে আমরা যদি বলি, এখন কেন্দ্রগুলো যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকরা অবস্থান করছেন এবং অধীর আগ্রহে অবস্থান করছেন। বিশেষ করে আমরা ভর্তিচ্ছুক যেসব পরীক্ষার্থী যারা ছিল তাদের সাথে কথা বলেছিলাম। এই পরীক্ষার্থীরা তারা বলছেন যে তাদের প্রস্তুতি ভালো এবং তারা ভালো পরীক্ষা দেওয়ার আশা করছেন এবং পরবর্তীতে ভালো ফলাফল করবেন, এমনটাই আসলে তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পরীক্ষা সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাসের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। ভোররাত থেকে টানা বর্ষণে আবারও পানির নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। আর এই পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে আমরা সকাল থেকে দেখেছি আজকে যেহেতু এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, আমরা আছি চকবাজার এলাকায়। এই এলাকার পাশে বা পিছনে যে ডিসি রোড এলাকা রয়েছে এবং অন্যান্য নগরীর যে আগ্রাবাদ এলাকা সহ অন্যান্য জায়গার যে নিচু এলাকাগুলো রয়েছে, সব জায়গার যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা দেখেছি চরম বেকায়দায় পড়তে দেখা গেছে। যেহেতু 10টা থেকে 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে, আমরা দেখেছি পানি ওঠার কারণে অনেকেই কিন্তু আসলে তারা নির্ধারিত সময়ে তাদের যে পরীক্ষা কেন্দ্র সেখানেই যেতে পারছেন না। তার কারণ হচ্ছে আসলে অনেকে গাড়ি পাচ্ছেন না, তাদের যে নির্ধারিত অনেকের গাড়ি ঠিক করা ছিল, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পানি হওয়ার কারণে তারা কিন্তু আসলে আসতে পারেনি। সেক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা এবং যারা পরীক্ষার্থী আছেন তারা অনেকটা দাবি জানিয়েছেন যদি চট্টগ্রামে একটু দেরি করে পরীক্ষা শুরু করা হয় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হবে। কারণ হচ্ছে আমরা যে জায়গাটিতে আছি চকবাজার, ডিসি রোড, বাকুলি এলাকা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নগরীর যে মুরাদপুর, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় পানির নিচে তলিয়ে আছে সেটি আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে বলা যায় পুরো নগরী জুড়ে যে জলাবদ্ধতার যে অবস্থা, সেই জায়গায় যারা এইচএসসি পরীক্ষার্থী কিংবা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখছি আজকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে কোনোভাবে পরিত্রাণ মিলছে না নগরবাসীর। আসলে বর্ষা হলে পানির নিচে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। এই অবস্থা থেকে আসলে পরিত্রাণ চান নগরবাসী। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর চকবাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। গত কয়েক বছর ধরে একের পর এক বন্যায় নাকাল সিলেট অঞ্চল। সুনামগঞ্জের 12 উপজেলা সহ সিলেটের 6 উপজেলার নিম্নাঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এর জন্য কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অলওয়েদার সড়ক এবং বিভিন্ন জেলার অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন অনেকে। এ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি সংসদও। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। গত কয়েক বছর ধরে প্রবল পানির স্রোত ভাসাচ্ছে সিলেট অঞ্চলের মানুষকে। ভারতের পাহাড়ে ঢল আর মুষলধারায় বৃষ্টি ডুবিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বারবার স্বপ্নভঙ্গ হচ্ছে এখানকার বাসিন্দাদের। এ থেকে পরিত্রাণ চান বানভাসী মানুষ। ত্রাণ আমাদেরকে হয়তো সাময়িক সময়ে আমাদেরকে দেয়, মানে কষ্ট একটু বিলীন করে, কিন্তু এটার থেকে যদি সমাধান পরিত্রাণ না পায় সুনামগঞ্জবাসী, এই বন্যার থেকে কোনোদিন রেহাই পাইতো না। কেন বারবার বন্যার এই ভয়াবহ রূপ? 2020 সালের পর থেকে প্রতিবার বন্যার কারণ হিসেবে কিশোরগঞ্জের ইটনা, মিঠামাইনে নির্মিত অল ওয়েদার সড়ককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন। এ নিয়ে তোলপাড় জাতীয় সংসদেও। ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এটা দেখতে হবে মাননীয় স্পিকার। ব্যাপারটিকে সহজেই উড়িয়ে না দেওয়ার পক্ষে স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও। আর বারবার বন্যার কবলে পড়ায় অল ওয়েদার সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাঁধকেও দায়ী করলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পানিটা যেভাবে ডাউন স্ট্রিমে নামার কথা ঠিক সেইভাবে তারা নামতে পারে না, যার কারণে আপ স্ট্রিমে পানির পরিমাণটা ওভারফ্লো হয়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। আমাদের এখন বন্যা হচ্ছে দেখে আমরা বিষয়টা নিয়ে ভাবতেছি, আরও অনেক বিষয় আছে যেগুলো ভাবতে হবে। যেমন আমি শুনেছি সুনামগঞ্জেও কিছু কিছু জায়গা আছে যেখানে অল ওয়েদার রুট করা হয়েছে। তবে সিলেট অঞ্চলে বন্যার জন্য ভারতে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর ইটনা, মিঠামাইন, অল ওয়েদার সড়ক নিয়ে গবেষণার তাগিদ তাদের। নতুন করে সমীক্ষা করে দেখতে হবে এটা বন্যার কারণে কতটুকু প্রভাব রাখছে। ঠিক যতটুকু প্রভাব রাখছে ঠিক ততটুক
প্রভাব অপসারণ করতে হবে। চলতি বছর এ পর্যন্ত 2 দফায় সিলেট অঞ্চলের সবকটি নদ নদীর পানি বেড়ে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। প্রতিটি বন্যার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সময় কাটে সিলেট অঞ্চলের সংগ্রামী মানুষের, কিন্তু বন্যাকালীন সময়ে তাদের উত্থাপিত দাবিগুলো বেমালুম যেন ভুলে যান দায়িত্বশীল পর্যায়ের কর্তা ব্যক্তিরা। এবারের বন্যায় ব্যাপারটি নিয়ে গবেষণার জোরালো দাবি উঠেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। একদিকে উন্নয়নের নামে কেটে রাখা সড়ক, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা, বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী। চলতি বর্ষায় যা রূপ নিয়েছে চরমে। এমন পরিস্থিতির জন্য সাধারণ নাগরিকরা নগর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অবহেলাকে দায়ী করলেও বরাবরের মতোই ঠিকাদারের উপর দায় চাপিয়ে দেন জনপ্রতিনিধিরা। তবে এজন্য আন্তঃসংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করে নগরবিদরা বলছেন, সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। আজকে খুঁজব, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গাড়ি ভাঙা পড়ে, প্যাসেঞ্জারের ব্যথা পায়, প্যাসেঞ্জারের পা ভাঙে। সব কাটা ভাঙ্গা চিরা, ঢাকা শহরের রাস্তা কোনোটা ভালা নাইকা। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। ঠিক কতটা বিপদগ্রস্ত হলে মানুষ এতটা ক্ষুব্ধ হয়, বিরক্তি জন্মে নিজ আবাসস্থলের প্রতি, সেটি কম বেশি সবাই বুঝলেও অজানা হয়তো নগর কর্তৃপক্ষের, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। অথই এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায়। সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে, কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয়, আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ। সকাল 10টা বাজে থেকে অনেকটা বাজে এই যে ভাইসে রয়েছে গাড়ি। দৈনিক গাড়ার ভিতরে মহিলারা পড়তেছে, বাচ্চারা পড়তেছে। ওটা তো আমরা পাশ করে দিছি, রাজধানীর বুকে ক্ষতবিক্ষত সড়কের তালিকা করলে হয়তো প্রথম স্থান অধিকার করবে যাত্রাবাড়ির দয়াগঞ্জের এই সড়কটি। প্রতিদিন হাজারো যানবাহন আর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই রাস্তাটির বেহাল দশা কয়েক বছরের। গ্রীষ্মের ধুলার রাজ্য আর বর্ষায় পরিণত হয় ছোটখাটো ডোবা কিংবা নর্দমায়, কিন্তু দেখার যেন কেউ নেই। গাড়ি নষ্ট হয়ে জায়গা, গাড়ি সেন পড়ে জায়গা, গাড়ি প্রিমিয়াম জায়গা। কি যে একটা অবর্ণনীয় কষ্ট, যেটা বলার অপেক্ষা রাখে না। পাহাড় ভাঙে, বয়স্ক লোকরা তারা আরো বেশি ভুক্তভোগী। এ তো গেল আগে থেকেই কেটে রাখা কিংবা দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা সড়কের দুর্গতির চিত্র, কিন্তু এই ভরা বর্ষায়ও যখন নতুন করে চলে সড়ক খোঁড়াখুড়ি, তখন একে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি বা বলা যায়। আজকে ওয়াসার লাইন, কালকে পানির লাইন, প্রতিনিয়ত খোঁড়াখুড়ি থাকে। শীতকালে যেটা ঝড় বৃষ্টি হয় না, ওই সময় এইগুলা করলে ভালো আর কি। এমন অব্যবস্থাপনার জন্য নগর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। আমরা যাদের কন্ট্রাক্টরদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বদনামের বাগি বানায়। ঢাকা মহানগরের সকল উন্নয়নমূলক কাজে দায় দায়িত্ব সিটি কর্পোরেশনের। সকল ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি কমাতে হবে। একে অপরকে দোষারোপ না করে সংকট মুক্তির জন্য আন্তঃসংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন নগরবিদরা। যতক্ষণ না পর্যন্ত আমরা বাধ্য করতে পারবো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক খনন হবে এবং ব্যবস্থাপনা হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থাগুলো নামমাত্র ফির বিনিময়ে এই রাস্তা কাটতেই যাবে, আর এতে জনভোগান্তি আর জনগণের ট্যাক্সের টাকা একদমই হরিলুট হচ্ছে। বর্তমানে ঢাকার বুকে ফেলে রাখা এমন ক্ষতবিক্ষত সড়কের পরিমাণ বলা হচ্ছে অন্তত 300 কিলোমিটার। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতে সড়ক খোঁড়াখুড়ির প্রয়োজন আছে। বৃহৎ স্বার্থে মানুষ এটি মেনেও নেন, কিন্তু প্রশ্ন হলো কাজ শেষে সড়ককে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর ফেলে রাখা নজির বিশ্বের আর কোথায় আছে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আবারও এইচএসসি পরীক্ষার খবর। সিলেট ছাড়া সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই মুহূর্তে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে আছেন রিপোর্টার ওবায়দুল হক এবং বরিশালে আছেন অমৃতলাল দে এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছি ওবায়দুলের কাছে। সিলেট বাদে দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজে। এখানে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 3775 জন শিক্ষার্থী তারা এই পরীক্ষায় বসেছে। সকাল 10টা থেকে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থী যারা এই কেন্দ্রে রয়েছেন এবং নগরের অন্যান্য কেন্দ্রে
কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে পৌঁছেছেন 1 ঘন্টা পূর্বেই। এরপর 1 ঘন্টা আগ মুহূর্তে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু যেহেতু প্রথম পরীক্ষা তাদের সন্তানদের তারা নিয়ে এসেছেন এবং সাহস জুগিয়েছেন ভালোভাবে যেন পরীক্ষা দেয়। আমি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 4টি জেলায় মোট 99টি কেন্দ্রে 78,393 জন শিক্ষার্থী কিন্তু এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে, যার মধ্যে ময়মনসিংহ জেলায় কিন্তু রয়েছে 38,298 শিক্ষার্থী, নেত্রকোনায় আছে 14,542, জামালপুরে আছে 16,647 এবং শেরপুরে আছে 8,906 জন। আমি যদি বলি যে ময়মনসিংহ জেলায় কেন্দ্র সংখ্যা 46, নেত্রকোনায় 21, জামালপুরে 24 এবং 8টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে শেরপুরে। এবং আমি যদি একটু বলি সকাল থেকে কিন্তু যারা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে এসেছে এবং তারা বলছে যে আজ যে প্রস্তুতি তারা নিয়েছেন সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা ভালো হবে এমনটাই আসলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমি এখন যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আজকে সকাল 10টায় একযোগে পরীক্ষা গ্রহণ শুরু হয়ে গেছে। এর আগে দেখেছি সকাল 9টা থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে আছি শহরের অমৃতলাল দে কলেজে রয়েছি। অমৃতলাল দে কলেজের বাহির অংশে আমরা দেখছি যেটা শিক্ষার্থীদের অভিভাবকরা তারা বাহিরে অপেক্ষা করছে। তাদের ভিতরে এক ধরনের উদ্বিগ্নতা সবসময়ের জন্যই আমরা লক্ষ্য করে থাকি। সেই উদ্বিগ্নতা আছে, তাদের সন্তানরা কিভাবে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কতটা ভালোভাবে হচ্ছে, এই বিষয়ের জন্য তারা আসলে বাহিরে অপেক্ষা করছে। আপনি জানেন যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে যে 6টি জেলা রয়েছে তার মধ্যে আজকে এই পরীক্ষায় অংশ নিচ্ছে 66,562 জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল এবং মোট কলেজের সংখ্যা 341টি কলেজের সংখ্যা রয়েছে এবং মোট কেন্দ্র রয়েছে 137টি কেন্দ্র। এবং এই পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত, শান্ত পরিবেশে করবার জন্য 18টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, 35টি বিশেষ টিম গঠন করেছে বরিশাল শিক্ষা বোর্ড এবং অতিরিক্ত পুলিশও এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি বলি যে এই যে 137টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে তার মধ্যে বিজ্ঞান বিভাগে 14,536 জন পরীক্ষার্থী রয়েছে, মানবিক বিভাগে রয়েছে 44,005 জন এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে 8,021 জন, অর্থাৎ 66,562 জন এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 9,512 জন। অমৃতলাল দে কলেজ ছাড়াও কিছুক্ষণ আগে আমি বরিশাল কলেজ, সরকারি বরিশাল কলেজ, বিএম কলেজ, মহিলা কলেজ সহ অন্যান্য কলেজেও আমরা গিয়েছিলাম। সেখানেও দেখেছি যে যথারীতি সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা গ্রহণ করবার জন্য অনেক আগে থেকেই স্ব কলেজগুলো তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। তবে আমরা দেখেছি আরও একটি বিষয় যে এই যারা শিক্ষার্থীরা এসেছে এসব পরীক্ষা দিতে তাদের অনেকেরই কাছেই মোবাইল ফোন ছিল, সে সমস্ত মোবাইল ফোন কিন্তু নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি এবং মোবাইল ফোন ছাড়াও বোর্ড যে পরীক্ষা দেয়া হয় সেই বোর্ড কিংবা মানি ব্যাগ সহ বিভিন্ন ধরনের আলাদা ডিভাইস নিয়ে আসারও অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে। সেগুলো আসলে প্রবেশমুখী যখন গেটে শিক্ষার্থীরা প্রবেশ করে সাথে সাথেই এখানকার নিরাপত্তা কর্মীরা সেগুলো রেখে দেয় এবং আজকে পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে 18 তারিখ আগামী। বরিশাল থেকে আমার কাছে সবশেষ পরীক্ষার খবরাখবর এতটুকুই ছিল। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প শেষ হচ্ছে আজ। বরাদ্দকৃত 32,607 কোটি টাকা থেকে চূড়ান্ত বিলে প্রায় 1,500 কোটি টাকা কম খরচ হয়েছে। এর মধ্যে মূল সেতুর 13,133 কোটি খরচে সাশ্রয় হয়েছে প্রায় 526 কোটি টাকা। এদিকে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে 5 জুলাই মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী রোববার 30 জুন। 23 বছর আগে 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারে ফিরে এসে 2009 সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেন।
গ্রীষ্মকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা। আর 2023 সালের 10 অক্টোবর উদ্বোধন করেন সেতুর রেলপথ। এখন প্রকল্পের সফল সমাপ্তির পর 5 জুলাই মাওয়ায় সুধী সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। এখানে আমরা বিদ্যুৎ পেয়েছি, গ্যাস পেয়েছি, বা ট্রেন পেয়েছি, রেল লাইন সেটা পেয়েছি এবং সড়ক পরিবহনের যে সুবিধা সেটা পেয়েছি। সুযোগ সুবিধা বর্তমানে ভালোই পাইতেছি, সব দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সফলভাবে সমাপ্ত হওয়ার কারণে উনি এটা সফল সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন মাঠে এসে মাওয়া প্রান্তে। 13,659 কোটির সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে 13,133 কোটি, সাশ্রয় 526 কোটি। সব মিলিয়ে 32,605 কোটি 52 লাখ টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে 30,990 কোটি 79 লাখ টাকা। প্রায় 2000 কোটি টাকার উপরে ক্লেম ছিল, সেগুলো আমরা দীর্ঘ সময় নেগোসিয়েট করছি। আমাদের এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এবং মালয়েশিয়ান, ওদের এক্সপার্ট ছিল আমেরিকান এবং ব্রিটিশ। তারা অনেকবার ট্রু ইনফরমেশন করছে। 2022 সালের 26 জুন থেকে চালু হওয়া পদ্মা সেতুর রাজস্ব আদায় 1700 কোটি টাকা ছুঁই করছে। প্রকল্প শেষ হওয়ার আগেই 100 কোটিরও বেশি যান পারাপার হয়েছে এই সেতু দিয়ে, যার সুফল মিলেছে 2 বছর ধরে। কর্তৃপক্ষ বলছে এই সেতু আরও অন্তত 100 বছর দীর্ঘস্থায়ী হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। সরকারি তথ্য বলছে 2022-23 সালে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি ভারতে ঘুরতে গেছেন, যার মধ্যে প্রায় 80% গেছেন চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। তবে ভারতীয় চিকিৎসকরা বলছেন শুধু ভিসা নয়, রোগীদের জন্য কম খরচে চিকিৎসা সেবাও নিশ্চিত করতে হবে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। দিনে গড়ে 3 থেকে 3,500 বাংলাদেশি পর্যটক শুধু চিকিৎসার জন্যই এই এলাকার হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। আমি প্রথমে ভিসার জন্য দিয়েছিলাম যে রমজানের ঈদে, কিন্তু আমি পাইছি কোরবানির ঈদের পরে। তো এটা আমার জন্য অনেক ক্ষতি হয়েছে, কারণ আমার তো সুস্থতা তো আর বসে থাকতেছে, অসুস্থতা তো আর বসে থাকতেছে। যদিও সদ্য অনুষ্ঠিত 2 দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে, সেখানে বড় জায়গা পেয়েছে 2 দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। চালু করা হচ্ছে ই-মেডিকেল ভিসা। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিলেই কয়েক ঘন্টার মধ্যে মিলবে ই ভিসা। খুব ইমার্জেন্সি আসে এখানে চিকিৎসার জন্য, ওদের জন্য খুব ভালো। এটা তো মারাত্মক গুরুত্বপূর্ণ দরকার ছিল, কেননা দেখুন বাংলাদেশের এক অংশ এখানে ইন্ডিয়া আসছে ট্রিটমেন্ট করতে। আজকে দিলে যদি কালকে পেয়ে যায় আরো ভালো। এটা হলে সুবিধা হয় আমাদের জন্য। আমাদের তো এখন ভিসা পাইতে খুব হ্যারাসমেন্ট হচ্ছিল। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো, সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের অসুবিধাটা না হয়, কারণ সবাই সব রকম ভাবে খরচ করতে পারে না। এইদিকে সরকার নজর দিক, তাদের স্বল্প মূল্যে বা কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন, সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই-মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। তবে পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশি পর্যটকদের জন্য বাড়তি মনোযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে সব ধরনের সুযোগ সুবিধা। ই-মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক সেরকমই লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ভিসার জন্য ভারতে চিকিৎসা করাতে আসতে পারেন না,
তাদেরও সুবিধা হবে এবং একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। চট্টগ্রামের সড়কে পানি মারিয়ে কেন্দ্রীয় পরীক্ষার্থীরা। বন্যার কারণে সিলেটে হবে 9 জুলাই থেকে। আজকে খুঁজবো, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। রাজধানীতে ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। নগর কর্তৃপক্ষের অবহেলা দেখছেন নগরবাসী। ঠিকাদারের উপর দায় চাপিয়ে পার পেতে চান জনপ্রতিনিধি। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে ভারত। কম খরচে সেবা নিশ্চিত করার দাবি ভারতীয় চিকিৎসকদের। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ফয়সাল পিয়াস। আপনাকে ধন্যবাদ ইমা। দর্শক, এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।